তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে গতদিন আমি অনুপাত সমানুপাত থেকে একটা ক্লাস করিয়েছিলাম এবং তার মধ্যে কিছু অঙ্ক করিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে পুরো সমানুপাত আমি কমপ্লিট করে দেবো। হ্যাঁ, কয়েকটা ক্লাসের মধ্যে আমি করব, কারণ কি একটা ক্লাসেই তো সমস্ত অঙ্ক করা সম্ভব নয়। তাই এই হচ্ছে আজকের সেকেন্ড ক্লাস, যেখানে বাকি কিছু অঙ্ক থাকবে। চলো শুরু করা যাক। এই হলো আজকের প্রথম অঙ্ক। কি বলছে, দুটি সংখ্যা 2:3 অনুপাতে রয়েছে। যদি প্রতি সংখ্যা থেকে 7 বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলির অনুপাত 7:11 হবে। তাহলে ছোট সংখ্যাটি কত? ঠিক আছে, এই অঙ্কটা আমরা কিন্তু এক্স ধরেই করব। হ্যাঁ, কেন না, এক্স ধরে অঙ্কটা অনেকটাই সুবিধা। তাই দুটি সংখ্যা কী কী না, 2:3 এবং বলছে যে 7 করে যদি বিয়োগ করা হয় তাহলে পরে নতুন সংখ্যার অনুপাত হবে 7:11। তাহলে আমি সংখ্যা দুটি ধরছি, 2x আর একটা 3x। 7 বিয়োগ, এই ক্ষেত্রে আমরা কোনাকুনি গুণ করব। এবার আমরা এক্সগুলোকে একধার করব এবং সংখ্যাগুলোকে একধার করব। কোনো সংখ্যার আগে কিছু না থাকা মানে যোগ চিহ্ন আছে, তাহলে এটা এদিকে আসবে, এটা -49, এই মাইনাসটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে। এটা মাইনাস হবে, প্লাস থাকা, তাহলে এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 21x - 21x, 77 থেকে বিয়োগ। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম কত না, 28। এবার আমার কি জানতে চাইছে না, ছোট সংখ্যাটি কত। তাহলে আমার এখানে ছোট কত না, 2x। তাহলে 2x, এক্স এর মান 28 বসালাম, 56। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 56। এ হলো পরবর্তী অঙ্ক। কি বলছে, 3টি শ্রেণীর ছাত্রের সংখ্যার অনুপাত 2:3:5। যদি প্রতিটি শ্রেণীতে ছাত্র সংখ্যা 30 করে বাড়ানো হয় তবে অনুপাত পরিবর্তিত হয়ে 4:5:7 হয়। তাহলে বৃদ্ধির পর মোট ছাত্রের সংখ্যা কত? ঠিক আছে, তাহলে প্রথমে ছাত্রের সংখ্যার অনুপাত কত না, 2:5, এবং বৃদ্ধির পর 30 করে বাড়ানো হলো যখন, তারপর পরবর্তীতে যখন বৃদ্ধি পেল তখন অনুপাতটা দাঁড়াইলো 4:7। ঠিক আছে, তাহলে দেখো যে প্রথমে 2 ছিল, তারপর 4 হয়েছে, 3 ছিল, 5 হয়েছে, এবং 5 ছিল, তারপর 7 হয়েছে। কত করে বাড়ছে না, দেখো সব ক্ষেত্রেই কিন্তু 2 করে বাড়ছে। ওরা কি বলছে না, ওরা কিন্তু বলছে যে আমার 30 বাড়ছে। তাহলে আমি ধরে নিচ্ছি এই 2-এর মানই ধরো 30, তাহলে 1-এর মান 15। তাহলে বলছে বৃদ্ধির পর মোট ছাত্রের সংখ্যা কত। তাহলে বৃদ্ধির পর অনুপাতটা কি ছিল না, 7, 5 আর 4। 7 আর 5 12, 12 আর 4 16, তাহলে 16 × 15। তাহলে আমার বৃদ্ধির পর ছাত্রের সংখ্যা কত হয়ে গেল, 240। তাহলে অ্যান্সার হয়ে যাবে 240। পরবর্তী অঙ্ক, দুটি সংখ্যা 9:16 অনুপাতে রয়েছে। যদি দুটি সংখ্যার সাথে 40 যোগ করা হয় তবে তাদের অনুপাত দাঁড়ায় 2:3। তাহলে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য বা বিয়োগ কত? ঠিক আগেরটার মতো আমরা করব। তা দুটি সংখ্যার অনুপাত 9:16, তাহলে আমার 9:16,
9 আর 16, তাহলে সংখ্যা দুটোকে 9x আর 16x ধরে নেবো। এবং বলছে যদি দুটি সংখ্যার সাথে 40 যোগ করা হয় তবে অনুপাত নতুন 2:3। তাহলে কি হবে? 40 যোগ নতুন অনুপাত 2:3, কোনাগুনি গুণ। এবার ঠিক আমরা x গুলোকে একধার, সংখ্যাগুলোকে একধার করব। দেখো এখানে সংখ্যাগুলোর সামনে মাইনাস হলো, কেন হলো? না, এখানে বড় সংখ্যার আগে মাইনাস আছে, এখানেও বড় সংখ্যার মাইনাস আছে। এখানটা অ্যাকচুয়ালি হচ্ছে 32 টাকা তোমার ধার হয়েছে আর 27 টাকা তুমি শোধ করলে, তাহলে তো তোমার এখনো 5 টাকা ধার হয়ে থাকবে সেই কনসেপ্টের ওপর। তাহলে আমি এক্সগুলো দুদিক থেকে কেটে দিলাম। তাহলে এক্স সমান 40/5, 8। তাহলে আমার এক্সের মান বেরিয়ে গেল 8। এবার কি জানতে চেয়েছে? না দুটির মধ্যে পার্থক্য কত? পার্থক্য, তাহলে আমি এদিকে 16 × 8, তাহলে সংখ্যা দুটি কী কী না 128 আর 72। তাহলে 128 থেকে যদি আমি 72 বাদ দিয়ে দিই 5, তাহলে আমার পার্থক্য 56। তাহলে আমার উত্তর হয়ে যাবে 56। পরবর্তী অঙ্ক, রাহুল তার আয়ের কিছু অংশ খরচ করে এবং বাকি অংশ সঞ্চয় করে। তার খরচ ও সঞ্চয়ের অনুপাত যদি 5:4 হয়, এবার বলছি যদি রাহুলের আয় 3600 টাকা হয় তবে তার খরচের পরিমাণ কত? তাহলে এখানে বলছে যদি কিছু অংশ খরচ করে এবং বাকি অংশ সঞ্চয় করে, তার খরচ ও সঞ্চয়। একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে আমরা যখন আয় করি, আয় থেকে যদি আমরা খরচটাকে বাদ দিয়ে দিই তাহলে তবে তো আমার সঞ্চয়টা থাকবে, সঞ্চয় থাকবে, তবে তো আমরা সঞ্চয় জিনিসটা পাবো। তাহলে সেই কনসেপ্টের ওপরেই আমরা অনুপাতটাকে ধরবো। তাহলে খরচ আমার কত না 5 টাকা খরচ, খরচ। আর সঞ্চয়, আয় আমার কি? আয় মাইনাস খরচ সমান সঞ্চয়, সঞ্চয় কত? 4। এবার এখানে দেখো যে যদি আয় থেকে যদি খরচটা বাদ দিই তবে আমার সঞ্চয় হয়েছে। এবার আমরা যদি খরচ যা হলো খরচের সাথে যদি আমরা সঞ্চয়কে যোগ করে দিই তাহলে আমার আয় পেয়ে যাব। তাহলে আমার খরচ 5 টাকা, সঞ্চয় 4 টাকা। আমার যদি 9 টাকা আয় হয়ে থাকে, 5 টাকা যদি খরচ হয় তবে তো 4 টাকা সঞ্চয় হবে। তাহলে আমার আয় কি পেয়ে গেলাম? 9 টাকা। কিন্তু এরা বলছে যে রাহুলের আয় হয়েছে 3600 টাকা, তাহলে তার খরচের পরিমাণ কত? তাহলে এই 9-এর মানই হচ্ছে 3600। কত গুণ? 4000 গুণ। তাহলে আমার কি চেয়েছে না খরচ, খরচের মান 5, একেও 4000 দিয়ে গুণ করবো। তাহলে মোট 20,000 টাকা নিশ্চয়ই সে খরচ করেছে। পরবর্তী অঙ্ক, এ এবং বি এর মাসিক আয়ের অনুপাত 11:13 এবং তাদের খরচের অনুপাত 9:11। যদি তারা উভয়ে প্রতি মাসে 4000 করে সঞ্চয় করে তবে তাদের আয়ের পার্থক্য নির্ণয় করো। তাহলে কি বলছে? এ আর বি এর মাসিক আয়ের অনুপাত, ঠিক আছে, এ আর বি।
তাদের মাসিক আয়ের অনুপাত 11 আর 13, এটা কি আয়, ঠিক আছে। আর তাদের খরচের অনুপাত 9:11, আর তাদের সঞ্চয় কি করছে না, প্রত্যেকেই 4,000 করে সঞ্চয় করছে। এবার এই অঙ্কটা একটু নতুনভাবে করব, কেমন না, এটাকে বলা হয় অ্যালিগেশন মেথড বলা হয়, ঠিক আছে। একটু কোনাকুনি গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তারপর এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে 4 11 44 মাইনাস 36, এটা কিন্তু বিয়োগ হবে, হ্যাঁ। এটা গুণ, 117, 4, তাহলে এই 4 মানেই হচ্ছে 8,000, গুণ। তাহলে আমার কি জানতে চেয়েছে না, তাদের আয়ের পার্থক্য কত। তাদের আয় অনুপাত কি ছিল 11, আর বি এর আয় ছিল 13, তাহলে দুজনের পার্থক্য 2, কারণ কি 13 থেকে 11 বাদ দিলে আমার 2 হয়, তাহলে এই 2 এর সঙ্গে তাদের আয়ের পার্থক্য হলো 4,000। পরবর্তী অঙ্ক কি বলছে না, 500 টাকা এ বি সি আর ডি এর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যাতে A:B একত্রে C:D এর পাওয়া পরিমাণের 3 গুণ পায়, বি পায় সি এর পরিমাণের 4 গুণ এবং সি পায় ডি এর পরিমাণের 1.5 গুণ। তাহলে বি এর অংশের মান কত। দেখো এই অঙ্কটা একটু কিন্তু জটিল অঙ্ক, হ্যাঁ, এটা একটু ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু এই অঙ্কটা তোমরা করতে পারবে না, ঠিক আছে। চলো আমি দেখাচ্ছি। প্রথমে কি বলছে না, এ এবং বি একত্রে সি আর ডি এর একত্রে হওয়া পরিমাণে 3 গুণ পাই। তাহলে আমি বলতে পারি এ আর বি সি আর ডি এ যা পাচ্ছে তার থেকে 3 গুণ, মানে এরা যদি 1 পায় তাহলে 3 গুণ পাবে। আর এখানে বলছে বি পায় সি এর 4 গুণ, তাহলে বি পাচ্ছে কি না সি এর 4 গুণ, এবং সি পাচ্ছে ডি এর 1.5 গুণ। 1.5 গুণ জিনিসটা কি না, যদি ধরো ডি যদি 2 পায়, আমি 2 ধরবো এখানে, হ্যাঁ, তাহলে 2 এর 1.5 গুণ কি হবে 2 ইন্টু 1.5 গুণ, মানে এরকম দশমিক তুললে 10, 2 5 3, তাহলে আমার সি পেয়ে যাচ্ছে 3, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো যে এ বি আর সি ডি, তাহলে এ বি 3 সি ডি 1, আর এখানে বি আর সি, বি 4 সি 1 সি 3, এখানে ডি 2। এবার একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, এই কন্ডিশনটা এখানে দেখো সিটা কিন্তু রিপিটেড, এখানে বি আর সি, সি আর ডি, তাহলে আমরা কি করব না সিটাকে সমান করব। তাহলে এখানে কত সি আছে 3, এখানে সি আছে 1, তাহলে একে 3 করতে হবে, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। একে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এ বলবে আমাকেও 3 দিয়ে গুণ কর, তাহলে কেউ 3 দিয়ে গুণ করবো, তাহলে আমরা সি কে পেয়ে গেলাম 3 আর 12, ঠিক আছে। তাহলে আর এখানে সি আর ডি এর মান 3 আর 2, তাহলে সমান হয়ে গেল, এখানে সি এর মান 3 হয়ে গেল, আর এখানেও কিন্তু সি এর মান 3 হয়ে গেল, আর এখানে বি এর মান 12 আর ডি এর মান 2। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে সি আর ডি একত্রে মান কত 3 আর 2 যোগ করলে 5, আর এখানে সি আর ডি এর মান কত দিয়েছে 1, তাহলে একে আমরা 5 করব, তাহলে নিশ্চয়ই 5 দিয়ে গুণ করবো। একে যদি 5 দিয়ে গুণ করি তাহলে একেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 15:5। এবার আমরা কিন্তু এ বি সি আর ডি এদের 4 জনের মানে নিজ নিজ মান আমরা বের করে নেব। এ বি সি আর ডি,
এখানে ডি এর মান কত? 2। ডি কোথাও নাই আর, ঠিক আছে, এখানের মধ্যে ডি কোথাও নেই, তাহলে ডি এর মান 2। সি এর মান 3। বি এর মান কত? 12। কিন্তু এখানে বলেছে দেখো এর মানটা কিন্তু এখানে দেয়া নাই। এখানে এ আর বি এর একত্রিত মান 12 দেওয়া যায়। তাহলে এ আর বি এর একত্রিত মান যদি 12 হয়, আর এখানে বি এর মান যদি 15 হয়, একত্রিত মান যদি 15 হয়, আর এখানে বি এর একা মান যদি 12 হয়, তাহলে নিশ্চয়ই আমার 15 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে আমার দাঁড়ালো 3। তাহলে এর মান নিশ্চয়ই 3, এর মান নিশ্চয়ই 3, আর বি এর মান 12। এ আর বি কে যোগ করলে তো 15 হয়, দেখো 15 যোগ করলে তো 15 হবে। বেশ, চলো তাহলে আমরা তিনজনের নিজ নিজ মান পেয়ে গেলাম। তা তিনজনকে যোগ করলে কত হয় না 12 আর 3 15, 15 আর 3 হচ্ছে 18, আর 2 20, তাহলে মোট 20। আর এখানে বলছে 500 টাকা এদের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে এই 20 মানেই যদি 500 হয়, কত গুণ? 25 গুণ। তাহলে আমরা জানতে চাই যে বি এর মান কত, বি এর অংশের মান কত। তাহলে বি এর অংশ কত হচ্ছে 12, তাহলে 12-র সাথে আমরা 25 গুণ করব, তাহলে হচ্ছে যে 300। এবার যদি বলতো সি এর মান, তাহলে সি এর সাথে আমরা 25 গুণ করতাম, তাহলে 75। আবার ডি এর সাথে যদি ডি এর মান জানতে চাইতো, তাহলে ডি এর সাথে 25 গুণ 50 এবং এ এর সঙ্গে 75। তাহলে আমরা পেয়ে গেলাম এ এর মান 75, বি এর মান 300, সি এর মান 75 আর ডি এর মান 50। তাহলে আমরা জানতে চেয়েছি বি এর মান, তাহলে আমার বি এর মান 300। এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী অঙ্ক কি বলছে যে জিতেন্দ্র এবং নরেন্দ্র মানে নরেন্দ্রের আয়ের অনুপাত 4:7 এবং তাদের ব্যয়ের অনুপাত 6:5। জিতেন্দ্র যদি 2800 টাকা আয় করে, যার মধ্যে 4000 টাকা সঞ্চয় করে, তবে নরেন্দ্রের সঞ্চয়ের অনুপাত কত? ঠিক আছে, এখানে আমি জিতেনকে জে ধরবো আর নরেনকে এন ধরে নিলাম। ঠিক আছে, তাদের আয়ের অনুপাত কত না 4:7, আর তাদের ব্যয়ের অনুপাত 6:5। ঠিক আছে, এবার বলছে যে মানে জিতেন্দ্রর আয়ের অনুপাত 2800 টাকা, তাহলে 4 না হয় যদি 2800 হতো, তাহলে কত গুণ হতো? 700 গুণ। তাহলে এনকেও আমরা 700 দিয়ে গুণ করব, 49। এবং তাদের এবার জিতেন্দ্রের কিন্তু 400 টাকা সঞ্চয় বলছে, আমার কিন্তু সঞ্চয় রেশিওটা বা অনুপাতটা জানা নাই। ঠিক আছে, তাহলে আমার 2800 টাকা, আমি আগে বলেছি আয় থেকে যদি আমরা সঞ্চয়টাকে বিয়োগ করি তাহলে আমরা কিন্তু খরচটা পেয়ে যাব। তাহলে 2800 টাকা যদি জিতেন্দ্র আয় করেছে আর 400 টাকা যদি সঞ্চয় করেছে, তাহলে নিশ্চয়ই সে 2400 টাকা খরচা করেছে। এবং তার খরচার এবং জিতেন্দ্রর খরচার অনুপাত কত দিয়েছে না 6, তাহলে এই 6-এর মানই যদি 2400 হয়, তাহলে নিশ্চয়ই 400 গুণ। তাহলে একেও আমরা 400 দিয়ে গুণ করবো। টাকা 2000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম যে জিতেন্দ্র 2800 টাকা আয় করেছে, 2400 টাকা খরচা করেছে, তবে সে 400 টাকা সঞ্চয় করতে পেরেছে। এবং নরেন্দ্র কিন্তু কি করছে না 4900 টাকা আয় করছে, 2000 টাকা খরচা করছে, তাহলে সে সঞ্চয় কত করবে? 2900 টাকা সঞ্চয় করবে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 2900 টাকা। ঠিক আছে, এ হলো পরবর্তী অঙ্ক। এ এবং বি এর আয়ের অনুপাত 4:5 এবং তাদের ব্যয়ের অনুপাত 5:4। এ যদি 6000 টাকা ও বি যদি 12000 টাকা সঞ্চয় করে, তবে এর আয়ের অনুপাত কত? চলো তাহলে এরকম ধরনের একটা অঙ্ক আমরা আগেও করেছি যে এ ইজ টু বি।
তাহলে আয় 4:5, ব্যয় মানে খরচটা 5:4 এবং সঞ্চয়টা 6,000 আর 12,000। কোনাকুনি গুণ। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আর এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। ঠিক আছে, তাহলে 9-এর মান যদি 3600 হয়, 1-এর মান এবার আমার কি জানতে চাইছে না, এর আয়ের অনুপাত। আমার এর অনুপাত কত? আয়ের অনুপাত 4। তাহলে 4-এর সাথে আমি যদি 4,000 গুণ করি, সরি 16,000, তাহলে আমার এর আয়ের অনুপাত হয়ে যাবে 16,000 টাকা। ঠিক আছে, পরবর্তী অঙ্ক। একটি মহিলা ব্যাটার একটি ইনিংসে 4 রানের জন্য শতক 90 রান মানে 100 রান করতে পারেনি। এই ইনিংসে তার রান নেওয়ার শটগুলি হলো, সে 6 মেরেছে, 4 মেরেছে, সে দৌড়ে 3 রান নিয়েছে, দৌড়ে 2 রান নিয়েছে এবং 1 রান নিয়েছে। এবং তারা যে অনুপাতে নিয়েছে তাদের অনুপাতটি হলো 1:3:2:7:10। তিনি 1 রান নিয়ে মোট কত রান করেছেন? ঠিক আছে, এবার এখানে বোঝার জিনিস হলো, সে 6, 4, 3, 2 আর 1, সে 6 কটা না 6 কটা মেরেছে না একটা, তাহলে সে 6 রান। ঠিক আছে, এই রেশিও হিসেবে আমরা গণনা করব। তাহলে 4 যদি মেরেছে 3টে, তাহলে মোট 12, আর 3 যদি সে 2খানা নিয়েছে তাহলে 6, আর 2 যদি সে মোট 7খানা নিয়েছে তাহলে 14, এবং 1 রান যদি সে 10 বার নিয়েছে তাহলে পরে 10। তাহলে মোট কত নিচ্ছে না 12, আচ্ছা 18, 22, 48। এবার রেশিও হিসেবে 48, কিন্তু ওরা বলছে 48 নয়, সে 100 রান নেওয়ার কথা কিন্তু সে 4 রান কম মানে 96। ঠিক আছে, তাহলে 1-এর মান কত? আর তিনি কি করেছেন, আর 1 রান নিয়ে মোট কত রান, মানে 1-এর মানটা মানে 1 রান মোট কত 1 রান করে সে কত রান করেছে। ঠিক আছে, তাহলে এখানে 1-এর রেশিওটা 10। তাহলে সে 1 রান করে মোট 20 রান করেছে। ঠিক, এই ছিল আজকের শেষ অঙ্ক। পরবর্তী অঙ্ক আমরা নেক্সট ক্লাসে দেখতে পাবো।